অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম বেঁচে থাকার নেশা। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে শুরু করছি প্রথম পর্ব। একটার পর একটা ট্রাম ও বাস চলে যাচ্ছে। ভিড়ের জন্য উঠতে পারছে না মানুষই। হাওড়ায় পৌঁছাতে বেশি দেরি করলে আবার ট্রেনে জায়গা পাওয়া যাবে না। মানুষই অসহায় উৎসুকভাবে চেয়ে আছে দূরের দিকে। রাস্তা পেরিয়ে একটি ছেলে এসে তার পাশে দাঁড়ালো। মানুষই তাকে দেখতে পেয়েছে, কিন্তু তাকালো না। ছেলেটি উসখুস করছে কখন মানুষের চোখ পড়বে তার দিকে। আরেকটা ট্রাম আসতেই মানুষই এগিয়ে গেল, কিন্তু সে ট্রামের দরজা দিয়ে সূচ গলারও উপায় নেই। ছেলেরা চেঁচিয়ে বলল, হবে না, হবে না। ভিড়ের ধাক্কা এড়াবার জন্য মানুষীকে পিছিয়ে আসতেই হলো। সেই ছেলেটি তখন কাছাকাছি এসে বলল, মিস সেন, আজ উঠতে পারবেন না, আপনি হাওড়া যাবেন তো? এই কথার মধ্যে হাসির কিছু নেই, কিন্তু ছেলেটির সারা মুখে হাসি ছড়ানো। মানুষই মুখ না ফিরিয়েই বলল, আমাকে উঠতেই হবে। পারবেন না, আজ ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ছিল, অসম্ভব ভিড়। আমিও হাওড়ায় যাব, চলুন একসঙ্গে হেঁটে যাওয়া যাক। আমার ট্রেন 6টা 27-এ। সে ট্রেন ধরতে পারবেন না, পরেও তো ট্রেন আছে। আমাকে এই ট্রেনেই যেতে হবে। অসম্ভব, আজ একেবারেই অসম্ভব। এক হয় যদি ট্যাক্সি নিয়ে যান। মানুষে এবার মুখ ফেরালো। রাগ করতে গিয়েও পারল না, সে এত ক্লান্ত। ক্লিষ্টভাবে হেসে বলল, আমি যেতে পারবো কিনা তা নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? অপ্রস্তুত হয়ে পড়ল ছেলেটি। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি গোছের মুখ করে বলল, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে আসিনি। আমিও হাওড়ার দিকে যাব কিনা। আপনি তো থাকেন অন্যদিকে। হ্যাঁ, আমি বালিগঞ্জে থাকি, কিন্তু আজ হাওড়ায় যাব একটা বিশেষ কাজে। ট্রাম বাসের যা অবস্থা, আজ হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। আপনি পুরুষ মানুষ, আপনিও ভিড়ের ট্রামে বাসে চড়তে পারেন না? তা হয়তো পারি, কিন্তু আপনাকে ফেলে রেখে, মানে আপনার চোখের সামনে আমি উঠে পড়ব। তাই ভাবছিলাম দুজনেই যদি একসঙ্গে হেঁটে যাওয়া যায়, তাহলে বেশি কষ্ট হয় না। মানুষই রাস্তার এদিকে ওদিকে তাকালো। শেষ বিকেলের মৌলালির মোড়ে হাজার হাজার ব্যস্ত মানুষ। অসংখ্য ট্রাম, বাস, রিকশার জটলা। অফিস ভাঙার পর এখন বাড়ি ফেরা মানুষের স্রোত। ফুটবল দর্শকদের ভিড় ট্রামের ছাদ পর্যন্ত উঠেছে। মানুষই জিজ্ঞাসা করলো, আপনার বন্ধুরা কোথায়? দারুণ অবাক হবার ভঙ্গি করে ছেলেটি বলল, বন্ধুরা? মানে কাদের কথা বলছেন? বন্ধুদের সঙ্গে বাজি ফেলেছেন তো? তারা দূর থেকে লক্ষ্য করছে না কত বাজি? ছেলেটি এবার পরিষ্কারভাবে একগাল হেসে ফেলল। বলল, মিস সেন, আপনি ঠিক ধরেছেন। 10 টাকা বাজি ফেলেছি। আমাকে জিতিয়ে দিন না প্লিজ। মানসী উদাসীনভাবে বলল, অমলবাবু, আমার নাম মানসী সেন। মিস সেন বলে ডাকা আমি পছন্দ করি না। অফিসের সবাই তো মিস সেন বলেই ডাকে। সেই জন্যই তো অফিসের কাউকে আমার পছন্দ হয় না। আচ্ছা, আমি আর তাহলে বলবো না। হাঁটলে কিন্তু আমরা এতক্ষণে অনেকটা এগিয়ে যেতে পারতাম। আপনাকে বাজি জিতিয়ে আমার কি লাভ? যদি বলেন তো আমরা দুজনে মিলে কোথাও বসে টাকাটা খেয়ে ফেলতে পারি। আর আপনি হেরে গেলে আপনার বন্ধুরা সেই টাকায় খাবে তো? ওরা আমার ঘাড় ধরে আদায় করে নেবে। আমি দুঃখিত অমলবাবু, আপনার বন্ধুরাই জিতবে। আমাকে 6টা 27-এর ট্রেনটা ধরতেই হবে। আচ্ছা, চলি। অমলকে আর কিছু বলার সুযোগ দিল না মানসী। একটা বাস থেমেছে, একজন ভদ্রমহিলা ভিড় ফুঁড়ে নামতেই মানসী সেই জায়গা দিয়ে উঠে গেল। ভিড় আবার গ্রাস করে নিল মানসীকে। বাস হাওড়ায় এসে থামতেই মানসী হনহন করে হাঁটল প্ল্যাটফর্মের দিকে। নেহাত দৌড়ালে খারাপ দেখায়, তাই সে দৌড়াতেও পারছে না। ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি আছে। গেটের সামনে এসে মানসী ব্যাগ থেকে তাড়াহুড়ো করে মান্থলি টিকিট বার করছে। দেখলো সেখানে হাসি মুখে অমল দাঁড়িয়ে। একটু অবাক হলেও এখন মানুষের গ্রাহ্য করার সময় নেই। অমল বলল, দেখলেন তো, আপনার আগে আমি পৌঁছে গেলাম। মানসী উত্তর দেয়নি, কিন্তু অমল তার সঙ্গে সঙ্গে গেট পেরিয়ে এসেছে। এখানে যেন অমলের সাহস একটু বেড়েছে। মৌলালির মোড়ে অফিসের কাছাকাছি দাঁড়িয়ে
অমল একটু আড়ষ্ট বোধ করছিল, যদিও অমল জানে না এখানেই মানুষের চেনা লোক বেশি। মানুষই প্রত্যেকদিন ৬টা ২৭-এর ট্রেনে যায়। এই ট্রেনের অন্য নিয়মিত যাত্রীরা তার মুখ চেনে, হয়তো নারী নক্ষত্রও জানে। চুঁচুড়ার বহু লোক আছে, তারা তো জানবেই। অমল বলল, আমিও আজ চুঁচুড়ায় যাব, সেই জন্যই একসঙ্গে আসার কথা বলছিলাম। কিন্তু দেখুন, এই ট্রেনে কোথাও দাঁড়াবার জায়গা নেই। পরের ট্রেনে গেলে হয় না? মানসী বলল, পরের ট্রেন ৭টা ৪০-এ। আপনি যান না সেটায়? আপনাকে এটাতেই যেতে হবে? হ্যাঁ। অফিসের সবাই বলে আপনি ঘড়ির কাঁটার মতন পাংচুয়াল। রোজ এক সময় অফিস থেকে বেরোন, রোজ এক ট্রেনে বাড়ি ফেরেন। একদিন একটু এদিক ওদিক হয় না। এক আধ দিন একটু রুটিন ভাঙলে কি হয়? ৭টা ৪০-এর ট্রেনে গেলে আপনি বাড়ি ফিরবেন কখন? লাস্ট ট্রেনে ফিরব। আমাকে যেতে হবে কলেজের কাছে। ঠিক চিনি না, আপনি যদি একটু চিনিয়ে দেন। একটা কামরার হ্যান্ডেল ধরে উঠে পড়তে পড়তে মানসী বলল, স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, নিয়ে যাবে। আপনি এই ট্রেনেই যাবেন? পরেরটা গেলে হয় না? না। মানসীর সঙ্গে সঙ্গে অমলও উঠে পড়ল, কিন্তু কামরায় এত ভিড় যে কথা বলার কোনো সুযোগ নেই। মানসীও বসবার জায়গা পেল না। খেলা ভাঙার ভিড়ের ছোঁয়া লেগেছে এই ট্রেনেও। কয়েকজন নিত্যযাত্রী খুব আগে থেকে উঠে তাস নিয়ে বসে গেছে। একপাশে রাজনীতি ও একপাশে খেলার আলোচনা পরস্পরকে চিৎকারে ডুবিয়ে দিতে চাইছে। এরই মধ্যে একজন বাচ্চা ফেরিওয়ালা মানসীর কাছে এসে বলল, কি দিদি, ধূপ নেবেন না? সেই যে গত মাসে নিয়েছিলেন, এখনো ফুরোয়নি? চুঁচুড়া স্টেশনে নেমে অমল বলল, আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করে নিলেন যে আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলেছি? দেখুন, এখানে তো কেউ সাক্ষী নেই। মানসী ধীর শান্ত গলায় বলল, অমলবাবু, এখানে আমাকে অনেকে চেনে। অমল একটু ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো, তারপর আবার সপ্রতিভ ভাব ফোটাবার চেষ্টা করে বলল, সত্যি কথা কি জানেন, চুঁচুড়াতে আমার কোনো কাজ নেই, কেউ চেনা নেই। এমনি ট্রেনে বেড়াতে ইচ্ছে হলো, চলে এলাম। এরকম ভিড়ের ট্রেনে কষ্ট করে আসা একে বেড়ানো বলে? তাই বা মন্দ কি? সন্ধেবেলা তো কোনো কাজ থাকে না, কিছুই করার থাকে না। সন্ধেবেলা আপনার কিছু কাজ থাকে না? না, আমার থাকে। চলি। অমলকে আর কিছুই বলার সুযোগ দিল না মানসী। স্টেশন থেকে বেরিয়ে তাড়াতাড়ি একটা রিকশায় উঠে বসলো। অচেনা জায়গায় অমলের এত সাহস নেই যে সেও গিয়ে মানসীর পাশে বসে পড়বে। বোকার মতো দাঁড়িয়ে রইল। রিকশা ছাড়ার মুহূর্তে মানসী হেসে বলল, চলি। খানিকটা দূরে গিয়ে রিকশা থেকে নেমে পড়ল মানসী। ভাড়া দিল 40 পয়সা। মনটা একটু খারাপ হয়ে গেল। অন্যদিন এইটুকু পথ সে হেঁটেই আসে, কিন্তু আজ অমল তার সঙ্গ ছাড়ল না, সেই জন্যই 40 পয়সা খরচ হয়ে গেল। অমলের মুখ দেখে মনে হলো সে খুব রেগে গেছে, কিন্তু সে তো জানে না মানসী একটুও মিথ্যে কথা বলেনি। কাল অফিসে বোধহয় পেছনে লাগবে। কাছাকাছি একটা সাদা রঙের দোতলা বাড়ির দরজায় ধাক্কা দিল মানসী। দরজা খোলার আগের সময়টুকুতে মুখ মুছে নিল রুমালে। খিদে পেট চিনচিন করছে। অন্যদিন প্ল্যাটফর্মে একটা কমলা লেবু টেবু কিনে নেয়, আজ অমলের জন্য সেটাও হলো না। উল্টে 40 পয়সা খরচ হয়ে গেল মিছিমিছি। এবারের দুটি মেয়েকে মানসী পড়ায়। শ্রীলেখা পড়ে ক্লাস 10-এ, মঞ্জু ক্লাস 3-তে। আগে শুধু শ্রীলেখাকেই পড়াতো, কয়েক মাস ধরে মঞ্জুও আসতে শুরু করেছে। এজন্য মানুষের মাইনে 30 থেকে বাড়িয়ে 35 করা হয়েছে। ওদের দু বোনের পড়াশোনার এত তফাৎ যে একসঙ্গে পড়াতে রীতিমতো অসুবিধা হয়। তাছাড়া দুজনে ঝগড়াও করে, কিন্তু মানসীর আপত্তিতে বাড়ির গিন্নি কান দেননি। মানসীও বেশি জোরালো আপত্তি করার সাহস পায় না, তাহলে টিউশনিটা হাতছাড়া হয়ে যেতে পারে। এমনিতেই মেয়েদের মা মাঝে মাঝে শুনিয়ে দেন যে অফিসে চাকরি করা মাস্টারনির বদলে কোনো স্কুলের শিক্ষয়িত্রীকে রাখলে মেয়েদের পড়াশোনা বেশি ভালো হতো। মানসীও একসময় বছরখানেক এখানকার স্কুলে পড়িয়েছে, কিন্তু সে অভিজ্ঞতা গণ্য হয় না। বসবার ঘরটাই পড়ার ঘর। বাড়ির লোকজন অনবরত এই ঘরের মধ্য দিয়ে যাতায়াত করে। সেই সময়টা আড়ষ্ট হয়ে বসে থাকে মানসী। কখনো এমনও হয় বিশেষ প্রয়োজনীয় কোনো লোক এলে ছাত্রীদের বাবা ওই ঘরেরই একপাশে বসে কথা বলেন তাদের সঙ্গে, আর মানসীকে নিচু গলায় পড়িয়ে যেতে হয়। শ্রীলেখা মেয়েটি বেশ পাকা।
পড়াশোনা বাদে অন্য অনেক কিছুতেই তার কৌতূহল। মানসীকে সে একটুও ভয় পায় না। রাজেশ খান্না বিয়ে করেছে কিনা, কিংবা অপর্ণা সেন নাকি চুল বাঁধার জন্য আলাদা চীনে হেয়ার ড্রেসার মাইনে দিয়ে রেখেছে, এসব প্রশ্ন সে অবলীলাক্রমে জিজ্ঞেস করে। আর মঞ্জু খালি ফিক ফিক করে হাসে। মানসী একটু অন্যমনস্ক হলেই সে পড়া ছেড়ে উঠে পালিয়ে যায়। শ্রীলেখার দাদা রজত বয়সে বোধহয় 2-1 বছরের ছোটই হবে মানসীর চেয়ে। সেও আসে তার সঙ্গে ফোককর্মি করতে। মানসীর ঘড়ি ধরে ঠিক 2 ঘন্টা পড়ানোর কথা। দেয়ালে একটা মস্ত বড় ঘড়ি সর্বক্ষণ টিকটিক করে। চোখ চলে যায় সেই দিকে। উঠতে উঠতে তার প্রায় 9:30 হয়ে যায়। 8:30 আন্দাজ ভেতর থেকে 1 কাপ চা আসে তার জন্যে। বিস্কুট টিস্কুট কিছুই না, কিন্তু ক্লান্ত থাকে বলে চাটাই ভালো লাগে তার। তবু সে মনে মনে প্রার্থনা করে কোনোদিন চাটা আসবার পরেই পেতে পারে না। এত রাতে চা খেয়ে বাড়ি ফিরে আর ভাত খাওয়ার রুচি থাকে না। 9টা নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরে রজত। সেই সময় মিনিট 5 মানুষের সঙ্গে ইয়ার্কি করা তার বাধা। রজতের বাবার সিমেন্টের দোকান আছে চন্দননগরে। প্রায় তিনি চুঁচুড়ায় না ফিরে চন্দননগরেই থেকে যান। লোকে বলে সেখানে নাকি তার আরেকটি রক্ষিতাও আছে। সে যাই থাক, আর কিছুদিন পর রজতই সেই দোকানে বসবে। তার চাকরি বাকরি করার ভাবনা নেই, সেই জন্য এই 2-1 বছরে সে খুব পলিটিক্স করে নিচ্ছে। শহরের যে কোনো বড় রকমের প্রতিবাদ মিছিলে দেখা যায় রজতকে। রজত ঘরে ঢুকেই বলল, এই যে আজ কলকাতার কি খবর? মানসী বলল, নতুন কিছু খবর তো জানি না, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ড্র হয়েছে। আপনি খেলা দেখতে গিয়েছিলেন? না না, ট্রেনে শুনলাম। ও খবর তো আমিও জানি। আর কোনো খবর নেই? আপনার কাছ থেকে লেটেস্ট খবর পাবো ভাবলাম। 2 দিন কলকাতায় যাইনি। মানসী রোজ সকালে কলকাতায় অফিস যায়, সন্ধেবেলায় আসে। কলকাতার খবর তো তার কিছু চোখে পড়ে না। সে শুধু দেখে ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যায়, আর কদাচিৎ শুনতে পেয়েছে দূরে একটা বোমার আওয়াজ। এছাড়া কলকাতার খবর সে কি জানবে? আপনাদের অফিস ওয়ার্ক টু রুলের প্রস্তাব নেয়নি? সেরকম কিছু তো শুনিনি। ইউনিয়নের সঙ্গে কানেকশন নেই আপনার। সমস্ত মেহনতি মানুষের উচিত ইউনিয়নকে অবলম্বন করে ফাইট করা। রজতের গলার আওয়াজ পেলেই ভেতর থেকে তার মা ডাক পাঠান। আজও ডাকলেন, জিতু, এই জিতু শোন। তার ছেলে মাস্টারনির সঙ্গে গল্প করবে, এটা তিনি চান না। রজত চলে যাবার পর শ্রীলেখা চোখ বড় বড় করে মুচকি হেসে বলল, আজ দাদা খুব বকুনি খাবে মার কাছে। মানসী বলল, ঠিক আছে, তোমার ব্যাখ্যাটা লেখা হয়ে গেছে? সে কথা গ্রাহ্য না করে শ্রীলেখা বলল, কেন বকুনি খাবে জানেন? দাদা আজ ডলেদির সঙ্গে দুপুরে সিনেমায় গিয়েছিল, মা দেখে ফেলেছে। মঞ্জু মিটমিট করে হাসল। মানসী তার বই গুছিয়ে দিয়ে বলল, মঞ্জু, তোমার পড়া হয়ে গেছে, তুমি এবার যাও। মঞ্জু তখন আর যেতে চায় না। অন্য সময় সে পড়া ফেলে পালিয়ে যায়। এখন সে দিদির গল্প শুনবে। মানসী একটু কড়া হবার চেষ্টা করে বলল, শ্রীলেখা, ওসব বাজে কথা রাখো। ব্যাখ্যাটা লেখা হলো না এখনো? শুনুন না, দাদা না ডলেদিকে চিঠি লেখে, আমি তো দিয়ে এসেছি। মানসী ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দিল। এবারের ছেলে মেয়েদের কোনো রকম নৈতিক শিক্ষা নেই, কারো শাসন ওরা মানে না। এক এক সময় এমন খারাপ কথা উচ্চারণ করে যে মানসী শুনে আঁতকে উঠে, এমনকি মঞ্জু পর্যন্ত। অথচ মঞ্জুকে দেখতে বেশ সরল ঢলঢলে মুখখানি। শ্রীলেখা যদিও ক্লাস 10-এ পড়ে, কিন্তু তার বয়স 20-র কাছাকাছি, বাড়ন্ত শরীর। তার স্কুল ফাইনাল পাশ করার আশা খুবই কম। আজকাল এই টোকাটুকির যুগে বই খুলে দিলেও হয়তো শ্রীলেখা কিছুই লিখতে পারবে না। সেজন্যই পড়াশোনায় তার মন নেই। পরীক্ষা পর্যন্ত অপেক্ষা। শ্রীলেখার বাবাকে মানসী খুবই কম দেখেছে। ভদ্রলোক খাঁটি ব্যবসায়ী ধরনের। চন্দননগর চুঁচুড়া মিলিয়ে 3খানা বাড়ি করেছেন। কিন্তু শ্রীলেখার মাকে দেখে মানসী একসময় অবাক হয়েছিল। এ বাড়ির পক্ষে বেমানান। শ্রীলেখার মা MA ক্লাস পর্যন্ত পড়েছিলেন, পরীক্ষা দেননি অবশ্য। মানসী এ বাড়িতে পড়াচ্ছে প্রায় 5 বছর। প্রথম প্রথম শ্রীলেখার মাকে দেখে সে মুগ্ধ হয়েছিল। যেমন সুন্দর চেহারা, তেমনি মিষ্টি ব্যবহার। কত গল্প করতেন সে, কত বইটইয়ের কথা বলতেন।
এরকম স্ত্রী থাকতেও শ্রীলেখার বাবা অন্য মেয়ে মানুষের জন্য কেন যান মানুষই বুঝতেই পারে না। শ্রীলেখার মাও আজকাল হঠাৎ বদলে গেছেন একেবারে। স্বামীর দুর্মতির জন্যই বোধহয় আজকাল তিনি বেশ খিটমিট করেন। টাকা পয়সা সম্পর্কে কৃপণ হয়েছেন। বইটই পড়া তো একদম ঘুচে গেছে। মানুষই মাঝে মাঝে ভাবে, এদের টাকা কড়ির অভাব নেই, তবু এদের কত রকম ঘোলাটে সমস্যা। 9:30টার সময় বাড়ি ফিরল মানুষই। তার মা তার জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকেন রোজ। এই সময় পথঘাট অনেক ফাঁকা হয়ে যায়, কিন্তু মানুষের ভয় করে না। জীবনের অনেকগুলো বছর ধরে এই রাস্তায় হাঁটাহাঁটি করছে, ভয়ের কি আছে? মা অবশ্য দাঁড়াবেনি। মানুষই বাড়ি না ফেরা পর্যন্ত তিনি নিশ্চিন্ত হতে পারেন না। মানুষই বাড়ি ফেরা মাত্র তিনি বললেন, রঞ্জু আবার পা ভেঙে এসেছে। এ ছেলেকে নিয়ে যে আমি কি করি? মানুষই থমকে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখ জ্বালা করে উঠল তার। তবু নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, কি করে ভাঙলো? মা ভয় জড়ানো গলায় বললেন, ও তো বলছে ফুটবল খেলতে গিয়ে ভেঙেছে। শ্রীরামপুরে নাকি খেলতে গিয়েছিল, জ্বরও এসেছে খুব। ডাক্তার ডেকেছিলে? না, কাল সকালে যদি জ্বর না কমে। আচ্ছা চলো দেখি। মা তার সামনে দাঁড়িয়ে বললেন, তুই আজ আর ওকে বকাঝকা করিস না। মানুষই আবার দীর্ঘশ্বাস চেপে বলল, না বকবো না, দেখে আসি। বিছানায় চোখ বুজে শুয়ে আছে রঞ্জু। 16 বছর বয়স। ডান পায়ে অনেকখানি হলুদ চুন লাগানো। তার কপালে জলপট্টি দিচ্ছে মানুষের ছোট বোন তাপসী। মানুষই কাছে এসে দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো, ঘুমিয়ে পড়েছে? তাপসী ঘাড় নেড়ে হ্যাঁ বলল। খেয়েছে তো? কিছু খেতে চাইল না। মা বললেন, থাক, আজ আর কিছু না খেলো, জ্বর গায়ে আছে। মানুষই তাপসীকে জিজ্ঞেস করলো, কিছু ওষুধ টষুধ দিয়েছিস? 2টো নোভালজিন। ঠিক আছে, ঘুমোক, আলো নিভিয়ে দে বরং। নিজের ঘরে এসে মানুষই চুলের ক্লিপ কাটা খুলল, গলার সরু হাতটা খুলল। তারপর আট পরে শাড়ি ব্লাউজ ও তোয়ালে নিয়ে ঢুকলো বাথরুমে। যত রাতই হোক বাড়ি ফিরে তার গা ধোয়া চাই। সারাদিনে কত ময়লা জমে, ধুয়ে না ফেললে রাতে তার ঘুম আসে না। বাথরুমে একটা ছোট্ট আয়না আছে, অনেক কাল আগের। বাবা বরাবর বাথরুমে দাড়ি কামাতেন। এখন পাড়া চটে গেছে, ভালো করে মুখ দেখা যায় না। মানুষই সেই আয়নার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। আলতোভাবে হাত বোলালো নিজের চিবুকের চোয়ালে। তারপর শাড়ি ব্লাউজ খুলতে গিয়েও থমকে গেল। কি ভেবে সে আয়নার সঙ্গে চেপে ধরল তার গাল। ঠান্ডা লাগছে, বড় ভালো লাগছে। সারাদিনে এই প্রথম ভালো লাগলো। এখানে কেউ তাকে দেখতে পাবে না। মানুষের দু চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। সকালবেলা উঠেই মানুষই শুনল রঞ্জু ভাঙা পা নিয়ে কখন যেন বাড়ি থেকে বেরিয়ে গেছে। কাউকে কিছু বলে যায়নি। মানুষই চুপ করে শুনল। এখন রঞ্জুর জন্য খোঁজাখুঁজি করতে যাওয়া বৃথা। কাছাকাছি যদি সে থাকতো তাহলে সে কথা বাড়িতে বলেও যেত। মাত্র 16 বছরের ছেলে, এখন তার একটা আলাদা জগৎ আছে। সে কোথায় কখন যাবে সে কথা অভিভাবকদের বলার দরকার মনে করে না। অভিভাবকদের দুশ্চিন্তা করা কাজ তারা তো করবেই। মা আপন মনে গুনগুন করে কি সব বলছেন। মানুষই ওর সবচেয়ে ছোট বোন হিমানীকে বলল, যা তো দেখে আয় বাবলু বাড়িতে আছে কিনা। বাবলু যদি না থাকে তাহলে বুঝবো বাবলুর সঙ্গেই কোথাও গেছে। মা বললেন, গায়ে জ্বর, ভাঙা পা নিয়ে। মানুষই হঠাৎ রেগে উঠল। মুখ ঝামটে বলল, মোটেই ওর পা ভাঙেনি, মোচকে টচকে গেছে হয়তো। সত্যি সত্যি পা ভাঙলে কেউ বিছানা ছেড়ে উঠতে পারে? হিমানি এসে খবর দিল বাবলু বাড়িতে নেই। রঞ্জুর জন্য আর একটুও চিন্তিত মনে হলো না মানসীকে। কাঠের আলমারির ওপর রাখা ছোট্ট টেবিল ক্লকটার দিকে তাকিয়ে বলল, তাহলে কে যাবে বাজারে? তাপসী বলল, আমি বাজার করে এনে দিচ্ছি। না, তোকে যেতে হবে না। কেন দিদি, দাও না, আমি চট করে কাজটা সেরে আসছি। না, তোর পড়াশোনা আছে না, সামনেই পরীক্ষা, তুই পড়তে বস। কতক্ষণ আর সময় লাগবে? তাপসীর বয়স 19, সে এবার পার্ট 2 দেবে। তার স্বাস্থ্য একটু বেশিই ভালো। পুরুষরা তার দিকে লোভের চোখে তাকাবেই। সে বাজারে গেলে নানা লোক নানা মন্তব্য করে।
মানুষই এটা টের পেয়েছে। রঞ্জু বাড়ির কোনো কাজ করে না, শুধু সকালবেলার বাজার করা, তাও নিয়মিত তাকে দিয়ে হয় না। আজ সে কাউকে কিছু না বলে চলে গেল। মানসী রঞ্জুর কথা একটু ভাবল, তারপর উঠে পড়ে বলল, মা থলি টলি দাও, আমি বাজারটা করে আনছি। মা বললেন, থাক, আজ না হয় বাজারে না গেলি, ডাল ভিজিয়েছি, বড়া করে দেব, আর আলু সেদ্ধ। তোমার ছেলেই তো নিরামিষ খেতে পারে না, তুমি রোজ বলো। এত করছি, আর একটু মাছ খাওয়াতে পারবো না? কারোর কথা সে না শুনুক, খেতে তো আসবে। মা আবার নিষেধ করলেন, মানুষই শুনল না, জেদ করেই বাজারে চলে গেল। ফিরে আসার পর তার আর সময় থাকে না, চান করেই খেতে বসতে হয়। 9টা 5-এ ট্রেন। মা তাড়াহুড়ো করে মাছ কুটে ভেজে দিতে চেয়েছিলেন, মানুষের খাবার সময় হলো না। গরম তেলে মাছ ভাজার চড়বড় শব্দ হচ্ছে যখন, মানুষই তখন অফিসে বেরিয়ে গেল। তাপসীর কলেজ 1 ঘন্টা বাদে। চান করতে তার একটু বেশি সময় লাগে, তাছাড়া বাড়ির অন্যদের কাপড় কাচাকাচির ভারও তার ওপর। দিদি বেরিয়ে যেতেই বই মুড়ে উঠে পড়ল। তাপসী খেতে বসার পর বেঁধে গেল তুল কালাম কাণ্ড। দিদি মাছ খেয়ে যায়নি, সুতরাং তাপসীও মাছ খাবে না। মা বললেন, বেশি বাড়াবাড়ি করিস না তো, তোর দিদি এবেলা খায়নি ওবেলা খাবে, তুই অত বেশি বেশি করছিস কেন? দিদি তোকে খেতে বারণ করেছে? বারণ না করুক, আমি খাবো না। এবেলার রান্না মাছ তাপসী ও বেলায় খেতে পারে না, তার আষ্টে গন্ধ লাগে। মায়ের কথা অগ্রাহ্য করে তাপসী মাছ না খেয়ে পাতে জল ঢেলে দিতে মা একেবারে জ্বলে উঠলেন। মানুষী যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মা বেশি মেজাজ দেখান না। মানুষী চলে গেলে সবাই যে যার স্বভাবের খাপ খুলে ফেলে। মা বললেন, কথা শুনলি না? তোর বেশি বেশি তেজ হয়েছে আজকাল না? তাপসী বলল, কেন? দিদির একলার তেজ থাকবে, আমাদের থাকতে পারে না? দিদি আমাদের রোজগার করে খাওয়াচ্ছে বলে সবসময় এত মেজাজ দেখাবে? আমি বাজারটা করে আনলে কি ক্ষতি হতো? দিদি সব কাজ একা করে বাহাদুরিও নেবে, আবার মেজাজও দেখাবে। দিদির সঙ্গে তুলনা করতে লজ্জা করে না তোর? তোরা দিদির পা ধুয়ে জল খাওয়ারও যোগ্য নয়। এত বড় সংসারটা সে একলা চালাচ্ছে, তোরা হলে পারতিস? দিদি বুঝি সারা জীবনই এই সংসারের জোয়াল টানবে? তাছাড়া উপায় কি? তোদের দ্বারা তো কোনো উপকার হবে না, তোদেরও গতি করতে হবে ওই দিদিকে। তোরা মেয়ে না হয়ে ছেলে হতে পারতি না? ভগবান দিয়েছেনও আমার কপালে। এটো কুড়িয়ে থালা হাতে নিয়ে তাপসী চলে গেল কল ঘরে। সেখান থেকেই চেঁচিয়ে বলল, ছেলে তো আছে তোমার একটা, সে তোমার কত উপকার করছে তা তো দেখতেই পাচ্ছি। তার জন্য রোজ মাছ আনো, তার জন্য নতুন জামা প্যান্ট কিনে দাও, আর সে এদিকে পড়াশোনা না করে দেশ উদ্ধার করছে। মায়ের চোখে জল এসে গেল। ধরা গলায় বললেন, তোরা রঞ্জুর নামে কিচ্ছু বলবি না, এই আমি বলে দিলাম। তোরা তাকে খাওয়াতে না পারিস, আমি লোকের বাড়িতে ঝিগিরি করব। একটা মোটে ছেলে, অত আদর দিয়েই তোর মাথাটা খেলে। তুই চুপ কর তো। আমি তো চুপ করেই আছি। ভাঙা পা নিয়ে ছেলেটা কোথায় চলে গেল, কেউ তার খোঁজও নিলি না একবার? খোঁজ করার কি আছে, খাওয়ার সময় ঠিকই ফিরে আসবে, আর কেউ তো তাকে আদর করে মাছ ভাত খাওয়াবে না। আবার তুই মাছের খোঁটা দিচ্ছিস? দেব না? দিদি এত কষ্ট করে টাকা রোজগার করছে, আর তোমার ছেলের মাছ ছাড়া ভাত রোচে না মুখে। দিদির কষ্টটা সে বোঝে? বাড়ির কথা সে একটুও ভাবে? মা তর্ক থামিয়ে কাঁদতে লাগলেন। তাপসী এঁটো বাসন কটা ধুয়ে ফেললো তাড়াতাড়ি, তারপর কলেজ যাবার জন্য সাজগোজ। তাপসীর চেহারা এমন একটা আলগা লাবণ্য আছে যে সাধারণ শাড়িতেও তাকে বেশ ভালো দেখায়। তাপসী যত্ন করে সুন্দরভাবে চুল বাঁধতে জানে। এত অভাব টানাটানির মধ্যেও সে শাড়ি ও ব্লাউজ ম্যাচ করে রাখে। অতি কষ্টে পয়সা জমিয়ে ক্রিম ও পাউডার কিনে কৃপণের মতো খরচ করে। কলেজের বই খাতা নিয়ে তাপসী যখন বেরোলো, তখন তাকে দেখে বোঝাই যাবে না যে তাদের সংসারটা পিতৃহীন দিদির রোজগারে চলে। সামান্য মাছ খাওয়া নিয়ে ঝগড়া হয়। তার আর 5 জন সচ্ছল বান্ধবীর সঙ্গে তার কোনো তফাৎ নেই, বরং তার চেহারাটা সহজেই চোখে পড়ে। বেশিক্ষণ কান্নার সময় নেই, মা আবার রান্নাবাড়িতে মন দিলেন। ছোট মেয়ে হিমানি খুব কম কথা বলে। ঝগড়াঝাটির সময় সে ধারে কাছে থাকে না। তার বয়স 14, ক্লাস 8-এ পড়ছে। এর মধ্যে এখন পর্যন্ত সেই পড়াশোনায় সবচেয়ে ভালো।
বই কেনার কথা সে দিদিদের কখনো বলে না। লেখার কাগজ ফুরিয়ে গেলে সে কথাও জানায় না। কি করে সে কাজ চালিয়ে দেয় বুঝতে পারে না কেউ। অথচ প্রতি বছর সে ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হয়। হিমানি এক মনে বসে বসে কোশ্চেনের অ্যান্সার লিখে যাচ্ছিল। এমন সময় তার হঠাৎ খুব পেটে ব্যথা করে উঠল। এরকম ব্যথা তার প্রায়ই হয়। এমন অসহ্য ব্যথা যে কিছুতেই আর চুপ করে বসে থাকা যায় না। এই পেট ব্যথার কথা সে কাউকে বলেনি। ডাক্তার ডাকতে গেলেই তো পয়সা খরচা হবে। হিমানির জন্য এ সংসারে পয়সা খরচা সবচেয়ে কম। তার এই 14 বছরের জীবনে সে নিজের জন্য একটা আলাদা পৃথিবী করে নিয়েছে। তার দুঃখ, তার আনন্দ সবকিছুই তার একার। পেট ব্যথার জন্য হিমানিকে লেখা ছেড়ে উঠতেই হলো। দম বন্ধ করে ঘুরতে লাগলো এ ঘর ও ঘর। তার মুখ চোখ লাল হয়ে এসেছে। হিমানি অবশ্য জানে ব্যথাটা 10-15 মিনিট বাদে আস্তে আস্তে কমে যাবে। সেই পর্যন্ত সহ্য করাই কষ্টকর। কে যেন তাকে বলেছিল নুন আর জল খেলে পেট ব্যথা কমে। কিন্তু এখন রান্নাঘরে গিয়ে নুন নিতে গেলেই মা অনেক কথা জিজ্ঞেস করবেন। অত কথার উত্তর সে দিতে পারবে না। হিমানি তাকে তাকে রইল। মা রান্নাঘর ছেড়ে একবার অন্যদিকে যেতেই হিমানি তাড়াতাড়ি সেখানে ঢুকে এক খাবলা নুন তুলে মুখে ভরে দিল। জল খেয়ে নিল ঢকঢক করে। ব্যথা তাতে একটুও কমে না। নিজের ঘরে ফিরে এসে হিমানি আবার জোরে জোরে পায়চারি করছে। অন্যমনস্ক হতে পারলে তবু ব্যথাটা কম লাগে। দেয়ালে ঝোলানো তার বাবার ছবি। হিমানি ছবিটার সামনে দাঁড়ালো। বাবাকে হিমানির একটু একটু মনে পড়ে। বাবা যখন মারা যান, তার বয়স তখন মাত্র 7 বছর। বাবা অফিস থেকে ফিরে রোজ তাকে নিয়ে বেড়াতে যেতেন। বাবা ওকে ডাকতেন মানি সোনা বলে। বাবা বলতেন, মানি সোনা, তুমি বড় হয়ে কি হবে বলো তো? এরোপ্লেনের পাইলট হবে না জাহাজের ক্যাপ্টেন হবে বলো তো? আজকাল মেয়েরাও ওসব হয়। মোট কথা তোমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। হিমানি কিন্তু বুঝতে পারে না এরোপ্লেনের পাইলট কিংবা জাহাজের ক্যাপ্টেন কি করে হওয়া যায়। গরিবরাও কি ওসব হতে পারে? হিমানির শুধু একমাত্র ইচ্ছে বড় হয়ে ওঠা। যত তাড়াতাড়ি সে বড় হয়ে উঠবে তত তাড়াতাড়ি সে নিজের ব্যবস্থা করে নেবে। সংসারের বোঝা হয়ে থাকবে না। আশ্চর্য, বাবার এইসব কথা মনে আছে, কিন্তু বাবার মৃত্যুদিনটার কথা হিমানির একদম মনে নেই। অনেকবার সেই গল্প শুনেছে অবশ্য, কিন্তু তার একটুও মনে পড়ে না। চুঁচুড়ায় আসবার আগে তারা কলকাতার বরানগরে ভাড়া বাড়িতে থাকত। সে কথাও একটু একটু মনে পড়ে। বরানগরে তাদের বাড়িটার সামনেই ছিল একটা মাংসের দোকান। আস্ত আস্ত পাঁঠা ঝোলানো থাকতো, আর তার সামনে কতগুলো কুকুর। বাবা মারা গিয়েছিলেন চুঁচুড়ার বাড়িটা তৈরি হবার ঠিক 1.5 বছর পরে। স্টেশন থেকে কয়েকজন চেনা লোক ধরাধরি করে বাবাকে নিয়ে এসেছিলেন বাড়িতে। বাবার তখন জ্ঞান ছিল না। ট্রেনের মধ্যে স্ট্রোক হয়েছিল তার 2 দিন পরেই। এত সাধ করে বাবা বাড়িটা বানালেন, কিন্তু নিজে ভোগ করে যেতে পারলেন না। আশ্চর্য, একজন মানুষ না থাকলেই কত কিছু ওলটপালট হয়ে যায়। মা কিরকম হঠাৎ বুড়ি হয়ে গেলেন। বাড়িতে কেউ কারোর কথা শোনে না। দিদির খুব শখ ছিল এমএ পাশ করে কলেজে প্রফেসরি করবে, কিন্তু এমএ পড়া আর হলো না দিদির। পেট ব্যথা অনেকটা কমেছে। হিমানি আবার পড়াশোনা নিয়ে বসলো। মা ব্যস্ত সমস্ত হয়ে ঘরে ঢুকে বললেন, হ্যাঁ রে, তুই চান করতে গেলি না এখনো? স্কুলে যাবি না? হিমানি বলল, আজ স্কুল নেই আমার। কেন? স্কুল নেই কেন? আজ স্টুডেন্ট স্ট্রাইক। মা চিন্তিত হয়ে বললেন, তাহলে পুষি কলেজে গেল কেন? কলেজে স্ট্রাইক হবে না? তা জানি না, হবার তো কথা। পুষি আবার স্ট্রাইক ফাইকের মধ্যে জড়িয়ে না পড়ে। যা বিপদ চারিদিকে, আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা যে কোথায় গেল? কলেজের আর 2টি মেয়ের সঙ্গে তাপসী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন লেট। অথচ 3টের মধ্যে তারা কলকাতায় পৌঁছাবার কথা। তাপসী হঠাৎ দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে তার ছোট ভাই রঞ্জু কয়েকজন লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তাপসী বান্ধবীদের ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে ডাকলো, এই রঞ্জু, রঞ্জু। রঞ্জু ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখতে পেল দিদিকে, কিন্তু গ্রাহ্য করলো না। আবার কথা বলতে লাগলো লোকগুলোর সঙ্গে। তারা রঞ্জুর চেয়ে বয়সে অনেক বড়। তাপসী তার বান্ধবীদের বলল, এখনো তো সিগন্যাল দেয়নি, তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। একটি মেয়ে জিজ্ঞেস করলো, ও ছেলেটা কে রে? তাপসী সরাসরি উত্তর না দিয়ে বলল, দেরি হবে না, আমি এক্ষুনি আসব।
ওভারব্রিজ পেরিয়ে ওদিকে যেতেই তাপসী দেখল রঞ্জু সেই লোকগুলোর সঙ্গে হাঁটতে শুরু করেছে। তাপসী তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ধমকের সুরে ডাকলো, এই রঞ্জু, ডাকছি শুনতে পাচ্ছিস না? রঞ্জু সঙ্গীদের থেকে একটু পিছিয়ে এসে রুক্ষ গলায় বলল, কি হয়েছে, কি ডাকছিস কেন? তোর গায়ে জ্বর, তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস? এখন জ্বর নেই। তা বলে তুই কাউকে কিছু না বলে চলে আসবি? বলবো আবার কি, আমার কাজ ছিল। মা চিন্তা করছেন খুব, তুই বাড়ি যাবি কখন? কখন ফিরতে পারবো কোনো ঠিক নেই, মাকে বলে দিস। আমি কি করে বলবো, আমার তো ফিরতে দেরি হবে। তুই একবার বাড়ি ঘুরে আয়। আমার সময় হবে না। একটু আগে বাবলুকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? ওকে ধরেছে কেন? যেন এই প্রশ্নটা অত্যন্ত অবান্তর, তাই রঞ্জু কোনো উত্তর দিল না। এগিয়ে গেল হনহন করে। তাপসী দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ছোট ভাই মাত্র 16 বছর বয়স। সে এখনই কারোর কথা শোনে না। ও বলে গেল ওর কাজ আছে। ওইটুকু ছেলের আবার কি কাজ? রঞ্জু বাড়ির অন্য কাউকে গ্রাহ্য করে না। তাপসীকে তো সে বরাবরই তুই তুই বলে। একমাত্র মানসীকেই আগে একটু ভয় করত, এখন সে মানসীকে এড়িয়ে চলে। আবার ওভারব্রিজ পেরিয়ে তাপসী ফিরে গেল বান্ধবীদের সঙ্গে। তাপসী যখন হাওড়ায় পৌঁছালো তখন 3:10 হয়ে গেছে। ওর অন্য দুজন বান্ধবী চৌরঙ্গিতে ইংরেজি সিনেমা দেখার জন্য এসেছিল। অনেক দেরি হয়ে গেছে। এখন টিকিট না পাওয়া গেলেও ওরা কিছুক্ষণ বেড়াবে। ওরা দ্রুত চলে গেল বাসের দিকে। তাপসী ওদের সঙ্গে যাবে না। ওরা অনেক টানাটানি করলো তাপসীকে, কিন্তু তাপসী একটা বিশেষ কাজের অজুহাত দেখালো। ওদের সঙ্গে বাস স্টপ পর্যন্ত গিয়ে ও আবার ফিরে এলো স্টেশনে। তাপসী চলে এলো বড় ঘড়িটার নিচে। হতাশভাবে এদিক ওদিক তাকালো। 10 মিনিট দেরি হয়ে গেছে। তার জন্য কেউ অপেক্ষা করে নেই। মুখ ভর্তি পান একজন মোটাসোটা মহিলা কোন দিক থেকে যেন এসে বললেন, এই যে এসেছো? বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। মুখটা উজ্জ্বল হয়ে উঠল তাপসীর। বলল, মল্লিকা দি, কি করবো, ট্রেন যে লেট। তা বুঝেছি। আমার আবার এসব ভিড়ের জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। তুমি তো ঠিকানা দিলে বাড়ি চিনতে পারবে না, তাই আমাকেই আসতে হলো। আপনাকে কষ্ট দিলাম খুব। চলো চলো। স্টেশন থেকে বেরিয়ে ওরা উঠে পড়ল বাসে। নামলো এসে আহিরি টোলায়। গলির মধ্যে বাড়ি, তার 3 তলায় মল্লিকার ঘর। একখানাই ঘর, সিঁড়ি দিয়ে উঠেই দরজা, পেছনের বারান্দায় ঢাকা দিয়ে রান্নার জায়গা। ঘরখানা বেশ ঝকঝকে তকতকে সাজানো। জিনিসপত্র ঠাসা। মস্ত বড় খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আবার 3-4খানা চেয়ার ও ছোট্ট একটা টেবিল রয়েছে। ঘরে ঢুকে মল্লিকাদি বললেন, বসো, চাটা খাবে নাকি? না না, আপনাকে ওসব করতে হবে না। ভদ্রলোকরা 5টার সময় আসবেন, কথাবার্তা তক্ষুনি সব বলে নেবে। মল্লিকাদি, আমি পারবো তো? না পারার কি আছে, ছোট্ট পার্ট, 3 সিনে পার্ট আছে তোমার। কিন্তু আমি তো কোনোদিন অভিনয় করিনি। সে তোমাকে ভাবতে হবে না, আমি তৈরি করে নেব। আর ডিরেক্টর আছে স্বপন চৌধুরী, ভালো ট্রেনিং দেয়। ওর হাত দিয়ে কত মেয়ে বেরিয়ে গেল। ভালো কথা, তুমি গান জানো তো? না। জানো না? এই রে, আমি যে ওদের বলেছি গান জানা মেয়ে জোগাড় করে দেব। তাপসীর মুখটা শুকিয়ে গেল। অসহায়ভাবে বলল, তাহলে হবে না? মল্লিকা তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল তাপসীর দিকে। তারপর বলল, একটুও গান জানো না? আজকাল তো অনেক মেয়েই একটু আধটু। তাপসী লাজুকভাবে বলল, শিখিনি কখনো, তবে শুনে শুনে সুর তুলতে পারি। কিন্তু সেটুকু জানা দিয়ে স্টেজে গাইতে পারবো না। স্টেজের ভাবনা তোমাকে ভাবতে হবে না। কিরকম জানো, 1 লাইন করো তো। তাপসী মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল। মল্লিকা বলল, হারমোনিয়াম চাই? খাটের নিচে আছে, টেনে নাও। আমি হারমোনিয়াম বাজাতে জানি না। তাহলে খালি গলাতেই গাও। তাপসী তবুও চুপ করে আছে। মল্লিকা হেসে ফেলে বলল, কি লজ্জা করছে? আমার সামনেও লজ্জা? মল্লিকা দি, গান গাইতে আমার সত্যিই লজ্জা করে। আমি ভাবতেই পারি না। দেখো বাবু, লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে নয়। ওসব থাকলে এ লাইনে সুবিধা হবে না। গান গাইবো, তাতে আবার লজ্জা কি? তাপসী কাঁপা কাঁপা গলায় গাইল, এ মনিহার আমার নাহি সাজে। তাপসী অন্য সময় যেমন গায়
এখন নার্ভাস হয়ে তার থেকে খারাপ হলো। গান গাইতে তার মনে পড়ল দিদির কথা। মানুষই একসময় সত্যি ভালো গান গাইতো। তাদের বাড়িতে মানুষেরই ভালো গানের গলা। বাবা বেঁচে থাকতে মানুষই মাস্টার রেখে গান শিখত। সেসব বন্ধ হয়ে গেছে। এখন কতদিন মানুষই ভুলেও এক লাইন গায় না। তাপসীর ওই গান শুনেই উচ্ছ্বসিত হলো মল্লিকা। বলল, এই তো যথেষ্ট ভালো গলা, এতেই ঢের ভালো চলবে। এর থেকে কত খারাপ খারাপ গলাতেও সব গান গেয়ে যায়। আমাকে কি নতুন করে গান শিখতে হবে? না না, এটাই গেয়ে দেবে। বইতে আছে মেয়েটা একলা জানালার ধারে দাঁড়িয়ে গান গাইছে। কি গান গাইছে সে কথা তো লেখা নেই। এ হচ্ছে অফিসের থিয়েটার, এতে খুব ভালো কিছু হবার তো দরকার নেই। কোনো রকমে কাজ চালিয়ে দিলেই হলো। অফিসের বাবুদের থিয়েটার করার শখ হয়, সেই শখটা মিটলেই হলো। যা পার্ট করেন এক একজন সব। রিহার্সাল দিতে কোথায় যেতে হবে? ডালহৌসিতে অফিস, ব্যাংকের ক্লাব। সেখানে রিহার্সাল হবে 5টার পর। মোটমাট 5-6 দিন যেতে হবে। আর একদিন প্লে। প্রথম দিনটা আমার সঙ্গেই যেও। আর একটা কথা বলে দেই, রিহার্সালের সময়টা কিন্তু ঠিক রাখবে। যারা বেটাইমে আসে তাদের বড্ড বদনাম হয়ে যায়। তাপসী শঙ্কিতভাবে জিজ্ঞেস করলো, রিহার্সালে কতক্ষণ থাকতে হবে? 7:30-8টা। পারবে তো? আগে থেকে ভেবে নাও, শেষকালটায় আমার যেন বদনাম করো না। তাপসী মনে মনে হিসেব করলো, 8টা পর্যন্ত যদি রিহার্সাল হয় তাহলে তার বাড়ি ফিরতে অন্তত 9:30 বাজবে। বাড়িতে চিন্তা করবে সবাই। এত রাত করে সে কখনো ফেরে না। দিদি বাড়ি ফেরার পর তার বাড়ি ফেরার তো কোনো কথাই ওঠে না। তবু একটা যা হোক মিথ্যে কোনো অজুহাত বানিয়ে বলতেই হবে। ওইটুকু ছেলে রঞ্জু, সে যদি যখন তখন বাড়ির বাইরে থাকতে পারে তাহলে তার এইটুকু স্বাধীনতা থাকবে না কেন? মনটা দৃঢ় করে তাপসী বলল, হ্যাঁ পারবো, আপনার বদনাম হবে না। আপনি এত সাহায্য করছেন। মল্লিকা 2 খিলি পান একসঙ্গে মুখে পুরে তৃপ্তির সঙ্গে বলল, আমার তো ভাই কোনো স্বার্থ নেই। তোমার যদি কিছু রোজগার হয় আমার তাতে ক্ষতিও কিছু নেই। মোটা হয়ে গেছি, এখন মাসি পিসির পাট ছাড়া আর কিছু দেয় না। কাজেই তুমি আমার জায়গাও কেড়ে নিচ্ছ না। তবে টাকাটা পেয়ে একদিন কালীঘাটে পুজো দিয়ে এসো। মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুতেই উন্নতি হয় না। দেখো, যদি পার্ট ভালো করতে পারো, লোকজনের সঙ্গে মানিয়ে চলতে পারো, তাহলে আরো অনেক জায়গা থেকে কল পাবে। 2-1টা মেয়ে তো এর থেকে সিনেমাতেও চান্স পেয়ে যায়। তোমার বাড়ির লোকদের কোনো আপত্তি নেই তো? তাপসী বিনা দ্বিধায় বলল, না। মল্লিকা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল তাপসীর বাড়িতে কে কে আছে। সব শুনে বলল, আহা, বড় মুশকিল তো তোমাদের। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে তোমার দিদি একা কত চালাবে? তারও তো একটা শখ আহ্লাদ আছে। তোমার পড়াশোনার খরচই বা চালাবে কি করে? দেখো, যদি পাসটা অন্তত করতে পারো। একটুক্ষণ চুপ থেকে তাপসী বলল, মল্লিকা দি, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না? না না, কি, বলো না। এর মধ্যে খারাপ কিছু নেই তো? মল্লিকা সস্নেহে তাকালো তাপসীর দিকে। আহা, বড্ড মায়া হয় এসব মেয়েদের জন্যে। প্রত্যেক মেয়েই প্রথম যখন আসে এরকম ভয় পায়। তারপর দেখতে দেখতে কিরকম চালু হয়ে যায় তারা। এক একজন তো ডাকিনী যোগিনীদেরও লজ্জা দেয়। তখন আর মল্লিকাকেও গ্রাহ্য করে না তারা। মল্লিকা বলে, শোনো, আমি ভাই সাফসুপ সোজা কথা বলতে ভালোবাসি। মনের মধ্যে কোনো দ্বিধা থাকলে এ লাইনে এসো না। বাড়ির লোকের আপত্তি থাকলেও আসবার দরকার নেই। তাতে অনেক ঝামেলা হয়। আমি তোমাকে জোর করেও আনছি না। এখনো যদি বলো আমি তোমাকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে আসব। না না, আমি সে কথা বলছি না। সেটা বুঝে দেখো নিজে। তবে তুমি ছেলে মানুষ, সবকিছু বোঝার বয়স তোমার এখনো হয়নি। খারাপ কিছু আছে কিনা জিজ্ঞেস করছো তো? খারাপ ভালো সব তোমার নিজের উপর। তুমি যদি ভালো থাকতে চাও তুমি ভালো থাকবে, আর তুমি যদি খারাপ হতে চাও কেউ তোমাকে আটকাতে পারবে না। থিয়েটারে পার্ট করবে, কাজ চুকলে টাকা নিয়ে তোমার বাড়ি চলে যাবে। এর মধ্যে খারাপ কিছু থাকতে পারে তুমি বলো? তা তো বটেই। এবার বুঝলে আমার কথাটা? হ্যাঁ বুঝেছি, মানে অত সহজও নয়।
ওখানেই সব শেষ হয় না। ব্যাটা ছেলে পেছন পেছন ঘুরঘুর করবেই যতদিন তোমার বয়স থাকবে। তাদের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবে সেটা তোমার নিজের উপর। অনেক মেয়ে আবার মদ্দা জুটিয়ে এনে আমার এই ঘরেই আসে। আমি 10 টাকা ভাড়া নেই। আমি বাপু অন্যের ব্যাপারে মাথা গলাই না। যার যার ইহকাল পরকাল সে নিজে বুঝে নেবে। পাপের ইঙ্গিতে তাপসীর বুক কাঁপতে থাকে। একটু একটু অসহায় লাগে। তার এইটুকু জীবনে সে নিজে কোনো কাজের সিদ্ধান্ত নেয়নি। এখনো সে বুঝতে পারছে না সে কোনো সাংঘাতিক ভুল করতে যাচ্ছে কিনা। কে তাকে পরামর্শ দেবে? সে অনুনয় করে বলল, মল্লিকা দি, আপনাকে একটু সাহায্য করতেই হবে আমাকে। আমাদের বাড়িতে খুব অভাব বলে আমি এসেছি। কিন্তু টাকার জন্য যদি মান সম্মান নষ্ট হয় তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন বলুন। মল্লিকা একগাল হেসে বলল, এখন ও কথা বলছো? কদিন বাদে আর আমাকে চিনতেই পারবে না। দেখলাম তো অনেককে। না না, বিশ্বাস করুন। ওই তো বললাম, তুমি যদি ভালো থাকতে চাও কেউ তোমাকে বাধা দেবে না। আমি তো দেবই না। আবার যদি কোনো ছোকরাকে সঙ্গে নিয়ে আমার এখানে আসো, আমি 10 টাকা ভাড়া নিয়ে ঘর ছেড়ে দেব। মল্লিকা দি, ও কথা বলবেন না, আমার ভীষণ খারাপ লাগছে। আরে বাপু, টাকার জন্যই তো সব। ধর্মপথে থেকে টাকা রোজগার করবে না অধর্মের পথে যাবে সেটা ঠিক করতে হবে নিজেকেই। তোমার অভাব তাই তুমি এসেছো। আমার যদি রেস্ত থাকতো আমি কি আর এই বয়সে স্টেজে ধেই ধেই করতে যেতুম? তীর্থে তীর্থে ঘুরে বেড়াতুম। কাশিতে যাওয়ার এত ইচ্ছে আমার। ভেবেছিলুম ছেলেটা যদি মানুষ হতো। আপনার ছেলে আছে? কোথায়? মল্লিকার গলায় একটুও শোকের চিহ্ন ফুটল না। নির্লিপ্তভাবে বলল, ছিল একটা, মরে গেছে। খেয়ে না খেয়ে মানুষ করেছিলাম ছেলেটাকে, তাও সেটা উচ্ছন্নে গেল। চোর ছেচড়দের সঙ্গে মিশে রেলের মাল চুরি করত। পুলিশ তাকে গুলি করে মেরে ফেললে একদিন। দেখতেও পেলুম না একবার। কি করব বলো? সবই কপাল। মল্লিকার স্বামীর কথা জিজ্ঞেস করার জন্য প্রশ্নটা তাপসীর ঠোঁটে এসে গিয়েছিল, কিন্তু বুদ্ধিমতীর মতন চেপে গেল শেষ মুহূর্তে। এসব বিষয়ে নিজে থেকে না বললে জিজ্ঞেস করতে নেই। মল্লিকা ও প্রসঙ্গ বাদ দিয়ে বলল, তাই যা বলছিলাম, বেশি টাকা রোজগারের লোভ যদি আসে তখন তুমি কি করবে তা তুমিই জানো। তোমার বয়স কম, চেহারাটাও মন্দ না। লোভ দেখাবার লোকের অভাব হবে না। আমায় দোষের ভাগী করো না। এক কাজ করতে পারো, সঙ্গে করে বাড়ির কোনো লোককে আনতে পারো। ধরো তোমার মাকে কিংবা ছোট ভাইকে। অনেকেই আনে। মা কিংবা রঞ্জুকে সঙ্গে করে তার থিয়েটারের রিহার্সালে আসার প্রস্তাবটা এমনই অসম্ভব যে তাপসী সেটার জন্য মনের মধ্যে জায়গাই দিল না। জোর দিয়ে বলল, তার দরকার হবে না। তাহলে আরেকটা কথা বলি, পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করবে না। অনেকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু বিশ্বাস করবে না। সব হ্যাংলা। হ্যাংলার জাত যাকে বলে। ওরা সবাই এক। তোমার কখনো কপাল পুড়েছে? তাপসী বুঝতে না পেরে বলল, অ্যাঁ? কপাল পোড়েনি কখনো? বিয়ে হয়নি তা তো বুঝতে পারছি, কারোর পাল্লায় কখনো পড়নি? তাপসী ভয়ে ভয়ে বলল, মল্লিকা দি, আমি কখনো বাড়ি থেকে একলা একলা বেরোই না। এই প্রথম বলতে গেলে। ঠিক আছে, নিজেকে একটু সামলে সুমলে রেখো। পুরুষ জাতটাকে কখনো বিশ্বাস করো না। সিঁড়ি দিয়ে দুজন লোক উঠে এসেছে। পায়ের শব্দ পেয়ে মল্লিকা বেরিয়ে গেল। তারপর অভ্যর্থনা করে নিয়ে এলো ঘরের মধ্যে। লোক দুটির বয়স 30-এর কাছাকাছি। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে এসে হাঁপিয়ে গিয়ে মুখ মুছছে রুমালে। যে পুরুষ জাতকে এতক্ষণ সাংঘাতিক নিন্দে করছিল মল্লিকা, সেই জাতেরই দুজন প্রতিনিধি উপস্থিত হওয়াতে মল্লিকা অত্যন্ত বিনীত ও গদগদ হয়ে গেল। চেয়ার থেকে কাল্পনিক ধুলো ঝেড়ে মল্লিকা বলল, বসুন বসুন। লোক দুটি লাজুক ধরনের, আর চোখে দেখছে তাপসীকে। তাপসীর শরীর আড়ষ্ট হয়ে আসছে, যদিও বুঝতে পারছে যে এই সময়ে তার বেশ সপ্রতিভ ভাব দেখানো উচিত। লোক দুটি আসলে তার ইন্টারভিউ নিতে এসেছে। মল্লিকা জিজ্ঞেস করল, আপনারা চা খাবেন? লোক দুটি সমস্বরে বলে উঠল, না না। তাহলে কাজের কথা সেরে নিন। এই যে এই মেয়েটির কথাই বলেছিলাম আপনাদের, বেশ ভালো অভিনয় করে। অপেক্ষাকৃত ভারিক্কি চেহারার লোকটি তাপসীকে জিজ্ঞেস করল,
আপনি আগে অভিনয় করেছেন? তাপসীকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে তার দিকে চোখের ইশারা করে মল্লিকা বলল, হ্যাঁ হ্যাঁ, আগে কয়েক জায়গায় করেছে, রংমহল বোর্ডেও নেমেছে, গানও জানে ভালো। বাহ, তাহলে তো ঠিকই আছে। আমাদের অবশ্য পার্টটা খুব বড় নয়। মল্লিকা জিজ্ঞেস করল, তাও আপনারা একবার দেখে নেবেন না? না না, ঠিক আছে, আপনি যখন বলছেন। ভারিক্কি লোকটির মল্লিকার দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, টাকা পয়সার কথা বলেছেন? আপনারাই বলে নিন না, সামনাসামনি কথা বলে নেয়াই ভালো। আমরা তো ৮০ টাকা দেব ঠিক করেছি, আপনার যদি এতে আপত্তি না থাকে। কথাটা তাপসীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, কিন্তু তাপসী কিছু উত্তর দেবার আগেই মল্লিকা ঝাঁঝালো ভাবে বলে উঠল, ৮০ টাকা? বাহ, আপনারা বেশ লোক তো। লোক দুটি হকচকিয়ে গেল। এবার রোগা লোকটি বলল, কম বলেছি কি? আপনাকেও তো ৮০ টাকা। মল্লিকা রীতিমতন রাগের সঙ্গে বলল, সেই কথাই তো বলছি, আমি এ লাইনে ১৫ বছর ধরে আছি, আমার রেট হলো গিয়ে ৮০ টাকা। আর ও নতুন এসে ৮০ পাবে কেন? ওর বয়সটা কম বলে বুঝি? লোক দুটি কি উত্তর দেবে ভেবে পেল না, পরস্পরের চোখের দিকে তাকালো। এক ঝলক দেখে নিল তাপসীর মুখের দিকে। তাপসী এখনো মুখ নিচু করে আছে। টাকা পয়সার কথা শুনতে তার খুব লজ্জা করছে। এটা যদি ওরা আড়ালে সেরে নিত। ভারিক্কি লোকটা বলল, তা অবশ্য ঠিক, আপনার অভিজ্ঞতা অনেক বেশি, ওনার রেটটা একটু বেশি বলে ফেলেছি। ওনাকে আমরা ৬০ দেব, রিহার্সালের খরচা টরচা সব শুদ্ধ ৮০ টাকা হবে। আপনার রিহার্সালের খরচা আলাদা। মল্লিকা রীতিমতন জ্বলে উঠল। ভুরু কুঁচকে বলল, কেন? ওরটা কমাবেন কেন? আমারটা বাড়াতে পারেন না? আপনারা কি নিজের গ্যাটের পয়সা খরচ করছেন? ক্লাবের পয়সা, আপনাদের কি? বাহ, মিটিংয়ে আমাদের হিসেব দিতে হবে না? হিসেব দিতে কে বারণ করেছে? আমরা কি বেহিসাবি টাকা চাইছি? আমি এত কষ্ট করলাম। শেষ পর্যন্ত রফা হলো, মল্লিকা পাবে ১০০ টাকা আর তাপসী পাবে ৮৫। কখনো রেগে কখনো হেসে মল্লিকা লোক দুটিকে একেবারে জব্দ করে রাখল। যেহেতু সত্যিই নিজের টাকা নয়, তাই লোক দুটি দরাদরি করার ব্যাপারে খুব তেজ দেখাতে পারেনি। কথাবার্তা শেষ হবার পর তাপসীকে ৫০ টাকা অগ্রিম দেয়া হলো। ঘামে ভেজা কাঁপা হাতে তাপসী টাকাটা নিল। তার জীবনের প্রথম উপার্জন। দিদি চাকরি পেয়ে প্রথম যেদিন টাকা আনে, বাড়িতে সেদিন ৫ টাকার মিষ্টি কেনা হয়েছিল। একটা আস্ত ইলিশ মাছ এসেছিল বাজার থেকে। তাপসী তার রোজগারের টাকা বাড়িতে কি বলে দেবে? কোনো আনন্দের উৎসব হবে না তার উপার্জন উপলক্ষে। তাকে চোরের মতন লুকিয়ে রাখতে হবে। রেললাইন ধরে হাঁটছিল ওরা ৩-৪ জন। রঞ্জুর পায়ে এখনো বেশ ব্যথা। হাঁটতে তার বেশ কষ্ট হচ্ছে। গায়ে একটু একটু জ্বর, মুখের ভেতরে বিশ্রী স্বাদ। হাঁটার অসুবিধার জন্য সে কাঠের স্লিপারগুলোর ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। একজন লম্বা লোক বলল, রঞ্জু, তোমাকে আর আসতে হবে না, তুমি ফিরে যাও বরং। রঞ্জু জেদের সঙ্গে বলল, না, আমি যাবই। তোমার পায়ে ব্যথা, তুমি তো হাঁটতে পারছো না। আমি ঠিক আছি, হাঁটতে তো কোনো অসুবিধা হচ্ছে না। লম্বা লোকটা দৃঢ়ভাবে বলল, না রঞ্জু, আমি বলছি তোমার যাবার দরকার নেই। রঞ্জু সারা মুখ কুঁচকে বলল, কেন দীপকদা, আমাকে বারণ করছেন কেন? তোমাকে আমাদের পরে দরকার লাগবে, এমন খোঁড়া পা নিয়ে যাবার দরকার নেই। বাবলু কাল ধরা পড়ে গেল। বাবলু ধরা পড়ল নিজের গোয়ার্তুমির জন্য। আমরা স্কুলটায় আগুন লাগিয়ে দিয়েছিলাম, কোনো ছেলে কিছু বলেনি। হেড স্যারটা এগিয়ে এসেছিল, বড় চাকুটা দেখাতেই সটকে পড়ল। কাগজপত্র সব পুড়িয়ে দিয়ে আমরা ঠিকঠাক চলে আসছিলাম। বাবলুটা ফিরে গেল হেড স্যারকে কোড়কে দেবার জন্য। তখন পুলিশ এসে গেল। তোমাকে কেউ চিনতে পারেনি? চিনতে পারলেও আমার বয়ে গেল। তোমাকে সেই জন্যই তো বলছি কটা দিন একটু সাবধানে থাকতে। সাবধানে আর কোথায় থাকবো, বাড়িতে থাকলে ঠিক পুলিশ আসবে। তোমার কোনো আত্মীয় টাত্মীয়ের বাড়ি নেই কোথাও? সেখানে চলে যাও, কদিন থেকে এসো। আমাদের সেরকম কোনো জায়গা নেই, গরিবকে কেউ পোছে না। তুমি সকালে বাড়ির কাউকে না বলে চলে এসেছো? আমার মেজদির সঙ্গে তো দেখা হলো, ও খবর দেবে। দীপকদা, আপনি আমার এসব ব্যাপার নিয়ে ভাববেন না। ও, বাবলুকে কি মারলো? আমি যদি তার বদলা না নেই, তো আমার নাম নেই। সব ভেঙে গুঁড়িয়ে দেব। এ শালার সমাজটাকে ভেঙে গুঁড়িয়ে না দিলে।
দীপকদা হাসলেন। কাছে এগিয়ে এসে রঞ্জুর পিঠে হাত দিয়ে সস্নেহে বললেন, চলো, তোমার পায়ে আগে একটা ব্যান্ডেজ করে দেই। আমার বাড়িতে চলো। এই সময় স্ট্রেন করলে ব্যথা আরো বেড়ে যাবে। তুমি একটু ফিট হয়ে নাও। তোমার উপর একটা খুব বড় কাজের ভার দেব। এবার দলের আরেকজন দীপককে বলল, তুই রঞ্জুকে স্পেয়ার কর। ও মায়ের এক ছেলে। ওর মা ওকে এত ভালোবাসে। দীপক মুখ ঝামটা দিয়ে বলল, যা যা, চুপ মার তো। কত মায়ের এক ছেলেকে পুলিশ পিটিয়ে মারছে, জেলের মধ্যে মারছে। তবুও যদি একটা ভালো কাজ করে যায়, ওর জীবনটা ধন্য হবে। সব মাই তার ছেলেকে ভালোবাসে, এক ছেলেই হোক আর 5 ছেলেই হোক। ওসব ছেঁদো সেন্টিমেন্ট। কিন্তু ওইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে অ্যাকশন করিয়ে কি হবে? এ কি কিছু বোঝে? লেখাপড়া করেনি কোনোদিন, পার্টি লাইন বোঝে না, খালি জানে ভাঙতে আর পোড়াতে। রঞ্জু যে ছেলে মানুষ নয় এটা প্রমাণ করার জন্য সে প্যাকেট থেকে সিগারেট বার করে ধরিয়ে ফস ফস করে টানতে লাগলো। দীপক কঠোরভাবে তার সঙ্গীকে বলল, ওসব কথা আলোচনা করার জায়গা এটা নয়। ভবিষ্যতে আমি এই ধরনের কথা শুনতে চাই না। ও লেখাপড়া শেখেনি তাতে কি হয়েছে? এই সিস্টেমে লেখাপড়া শিখেই বা কি দিগ্গজ হতো? ও তো গুন্ডামি করা শুরু করেছিল, আস্তে আস্তে অ্যান্টি সোশ্যাল হয়ে যেত। ওকে আমরা কাজে লাগাচ্ছি, ভালো ওয়ার্কার। রঞ্জু বলল, দীপকদা, আমরা কি এইখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না এগোবো? এক্ষুনি ট্রেন আসবে। অফিস ক্যান্টিনটা ছোট। 1 প্লেট আলুর দম আর 2 পিস পাউরুটি নিয়ে মানুষই সেখানে বসেছে। বাচ্চা বেয়ারাটা এসে বারবার জিজ্ঞেস করছে, দিদি দুধ খাবেন? ভালো দুধ আছে, এনে দে 1 গ্লাস দুধ। মানুষে হেসে বলল, না রে, লাগবে না, আমার পেট ভর্তি। চাও খাবেন না? না, আমার আর কিছু লাগবে না, তুই যা তো। ছেলেটি চলে যাচ্ছিল। মানসী তাকে আবার ডেকে বলল, এই শোন। ছেলেটি কাছে আসতে মানসী ব্যাগ খুলে 10টা পয়সা বার করে তার হাতে দিয়ে বলল, এটা তুই নে, আমাকে 1 গ্লাস জল দিয়ে যাস তো। বাচ্চা ছেলেটাকে মানুষের খুব ভালো লাগে। মাত্র 35 টাকা মাইনে পায়, কিন্তু সব সময় বেশ হাসি খুশি থাকে। ছেলেটির সঙ্গে মাঝে মাঝে গল্প করে মানুষই। ওর বাবার টিবি হয়েছে। ওরা 2 ভাই বোন, রোজগার করার আর কেউ নেই। কি করে ওদের সংসার চলে কে জানে। তবু ছেলেটি এরকম হাসি খুশি থাকতে পারে কি করে? 1 গ্লাস দুধের দাম এই ক্যান্টিনে 70 পয়সা। অত পয়সা খরচ করার বিলাসিতা মানুষের নেই। টিফিনে সে 40 পয়সার বেশি খরচ করে না। সব সময় তাকে পয়সা হিসেব করতে হয়। এক এক সময় মনে হয় টিফিনের পয়সাটাও বাঁচাতে পারলে মন্দ হতো না। মাসে অনেকগুলো টাকা বেঁচে যেত। অফিসে সম্মান বজায় রাখার জন্যই টিফিন খেতে হয়। মানুষীদের অফিসে সব মিলিয়ে 6টি মেয়ে কাজ করে। এইসব মেয়ে মিলে টিফিনে বসাই প্রথা। কিন্তু অফিসের মেয়েরা তাকে এড়িয়ে চলে, হিংসে করে তাকে। অফিসের মেয়েদের মধ্যে মানুষই সবচেয়ে সুন্দরী। মানুষই অবশ্য খুব একটা রূপসী না, তবে গায়ের রং ফর্সা, স্বাস্থ্যটা মন্দ নয়। অফিসের অন্য মেয়েদের সেটুকুও নেই। অন্য মেয়েরা তাকে এড়িয়ে চলায় মানুষই অবশ্য খুশি। সে পারতপক্ষে কারোর সঙ্গে বেশি কথাও বলে না। অন্য মেয়েরা একটু আলাদা হলেই শুধু পরনিন্দা আর পরচর্চা। কোন ছেলে তার দিকে তাকালো, কে কাকে দেখে হাসছে, এইসব আলোচনা। জ্যোৎস্না নামে একটি মেয়ে এত অসভ্য কথা বলে যে কোনো মেয়ের মুখ থেকে এরকম কথা বেরোতে পারে, না শুনলে বিশ্বাস করা যায় না। একমাত্র গীতা নামের একটি মেয়েই মানুষের সঙ্গে মেশে। গীতাকে খুবই খারাপ দেখতে। শুকনো চেহারা, রংটা পোড়া পোড়া। অথচ মেয়েটার মনটা সত্যিই ভালো। কখনো কারোর নিন্দে করে না। বিয়ে হয়ে গেছে গীতার। স্বামীটা অমানুষ। তবু গীতাকে তা নিয়ে কখনো প্যান প্যান করতে শোনা যায়নি। আজ গীতাও আসেনি অফিসে। মানুষই বসেছিল একা। অনেকক্ষণ থেকে মানুষই লক্ষ্য করছে যে একটু দূরে টেবিলে বসে অমল তাকিয়ে আছে তার দিকে। আজ সারাক্ষণ ধরেই সে অনুভব করছে অমলের দৃষ্টি। কথা বলার জন্য ছটফট করছে। মানুষের মনটা খারাপ হয়ে গেল। এই ছেলেগুলো বোঝে না কেন? এরা কি ভাবে সব মেয়ে প্রেম করার জন্য মুখিয়ে আছে? মানুষের ওসব ভাববার সময় নেই। ছেলেগুলো তাকে ভাবে অহংকারী। ভাবুক। কিন্তু ছেলেগুলোকে চটাতেও সাহস হয় না। ওরা সেরকম ভাবে পেছনে লাগলে একটা মেয়ের অফিসে চাকরি করা অসম্ভব করে তুলতে পারে। কিছুদিন আগে সুষমা বলে একটি মেয়ে চাকরি করতো এখানে। বিয়ের পর চাকরি ছেড়ে দিল। তার বিয়ে ঠিক হওয়ার পর মানুষই জিজ্ঞেস করেছিল,
তুমি বিয়ের পর আর চাকরি করবে না? সুষমা বলেছিল, আবার চাকরি? চাকরির খুঁড়ে খুঁড়ে নমস্কার। নিতান্ত নিরুপায় না হলে কোনো মেয়ে এ জায়গায় চাকরি করতে আসে? সুষমা নিষ্ঠুরের মতো কথাটা বলেছিল মানুষের সামনে। সে কি জানতো না মানুষই সবচেয়ে নিরুপায়? মানুষই জল খেয়ে উঠতে যাচ্ছিল। অমল উঠে এসে দাঁড়ালো তার টেবিলের সামনে। বলল, কাল আপনি বলেছিলেন আপনার নাম ধরে ডাকতে। সুতরাং আপনাকে আমি মানুষই বলে ডাকতে পারি? মানুষই উত্তর দিল না। অমল আবার জিজ্ঞেস করল, কি পারি? মানুষই আবার বলল, হ্যাঁ পারেন, কিন্তু আমার সঙ্গে বিশেষ কোনো দরকার আছে কি? হ্যাঁ আছে। আপনি এ মাসের ইউনিয়নের চাঁদাটা দেননি। এখন ছাড়ুন তো 2 টাকা। মানুষের ব্যাগে আর 2 টাকাই মাত্র আছে। মাসের শেষ, ঝট করে 2 টাকা খরচ করা এখন তার পক্ষে শক্ত। তাছাড়া আর সঙ্গে কিছু থাকবেও না। কিন্তু অমলকে টাকাটা দিয়ে বিদায় করতে পারলেই ভালো হতো। মানুষই মুখ তুলে বলল, মাসের শেষে চাঁদার কথা মনে পড়ল? মাসের প্রথমে বলতে পারেন না? মাইনের দিন টাকাটা পেয়ে আপনি ছুট করে কোথায় যে কেটে পড়েন, আপনার পাত্তাই পাওয়া যায় না। কিন্তু তারপরের দিন বা 2-1 দিনের মধ্যে চাঁদাটা আপনাদের নিজের থেকেই দিয়ে দেওয়া উচিত। এতে জোর জুলুম তো কিছু নেই। আমি যদি আজ দিতে না পারি? অমল একগাল হেসে বলল, সামনের মাসে দেবেন। বললাম তো জোর জুলুম কিছুই নেই। আচ্ছা, ধন্যবাদ। শুনুন, উঠলেন এর মধ্যেই, 1 কাপ চা খাবেন আমার সঙ্গে? না, আমি এবার উঠব। 1 কাপ চা আমার সঙ্গে বসে খেলে আপনার জাত যাবে না। এই খোকা, 2টো চা দিয়ে যা তো, খুব জলদি। অমল ধপ করে বসে পড়ে আরাম করে সিগারেট ধরালো। তার চোখ মুখ দেখলেই বোঝা যায় সে জোর করে অতিরিক্ত স্মার্ট হওয়ার চেষ্টা করছে। ক্যান্টিনে অফিসের মেয়েদের সঙ্গে ছেলেদের একসঙ্গে বসে খাওয়ার কোনো প্রথা নেই এখানে। কোনো আইন-কানুন বা বিধিনিষেধ নেই সেরকম, কিন্তু এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অমল জোর করে ভাঙতে চাইছে সেটা। অন্যরা যে সেটা চোরা চোখে তাকিয়ে দেখছে, তার জন্য ভ্রূক্ষেপ নাই অমলের। মানুষই একটু অবাক না হয়ে পারল না। অমল টেবিলের ওপর এক হাতের কনুয়ে ভর দিয়ে তালুতে থুতনি রেখে এক মুখ ধোঁয়া ছাড়ল। তারপর বলল, কাল আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে আপনার সঙ্গে যাইনি, কিন্তু আজ আমি নিজেই নিজের কাছে একটা বাজি ফেলেছি। যাকগে, কালকে আমাকে স্টেশনে ফেলে হঠাৎ ওরকম ভাবে চলে গেলেন কেন? বাহ, আপনি তো বললেন আপনি কলেজের কাছে যাবেন। আমার বাড়ি অন্যদিকে। চুঁচুড়ায় আমার কোনো কাজ ছিল না। আমি আপনার সঙ্গে যাব বলেই গিয়েছিলাম। আপনি হঠাৎ আমাকে ফেলে চলে গেলেন। একটু আমার সঙ্গে কথা বললে কোনো ক্ষতি ছিল? স্টেশনে দাঁড়িয়ে আপনার সঙ্গে কি কথা বলবো? আপনি ভয় পাচ্ছিলেন কেউ দেখে ফেলবে বলে? এটা 20th সেঞ্চুরির সেকেন্ড হাফ। এখনো একটা ছেলের সঙ্গে একটা মেয়ে কথা বললে? আমার কাজ ছিল। আপনার বাড়িতে আমাকে যেতে বলতে পারতেন। যাকগে, আমি নিজের কাছে কি বাজি ফেলেছি জানেন? আমি আপনার সঙ্গে ভাব করবই। আপনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই। সে কথা বলছি না। আমি জানতে চাই আপনার রহস্যটা কি? আপনি কারোর সঙ্গে মেশেন না, কথা বলেন না। মানুষই হাসল জোর করে, ক্লিষ্ট হাসি। সব ছেলেরাই বুঝি মেয়েদের মধ্যে রহস্য খোঁজে। তার মতন সাদামাটা একটি মেয়েকে কেউ রহস্যময়ী ভাবছে। এ কথা শুনলে হাসি পাওয়ারই কথা। বলল, আমার কোনো রহস্য নেই। আমি একটা নেহাত সাধারণ মেয়ে। সাধারণ সেটা আমি বুঝবো। আপনি নিজেকে সবার কাছ থেকে এরকম দূরে সরিয়ে রাখেন কেন? মানুষই একটু অন্যমনস্ক হয়ে গেল। তার মনে পড়ে গেল তার ছোট ভাই রঞ্জু সকালবেলা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে চলে গেছে। মার সঙ্গে ঝগড়া করেছে মানুষই। মায়ের নিশ্চয়ই সারাদিন মন খারাপ। মানুষই অমলকে অনুনয় করে বলল, আপনি আমার সম্বন্ধে এমন মনোযোগী হয়ে উঠলেন কেন? অফিসে আরও তো মেয়ে আছে। তার কারণ মানুষই, আমার আপনাকে ভালো লাগে। কথাটা বলে অমল লজ্জা পেয়ে গেল। মুখখানা লালচে। যদিও সে মানুষের চেয়ে বছর 4-এর বড়, কিন্তু এখন তাকে দেখাচ্ছে ছেলে মানুষের মতো। যেন কোনো একটি বাচ্চা ছেলে বড়দের সামনে দুষ্টুমি করে ধরা পড়ে গেছে। মানুষের সামান্য হাসি এসে গিয়েছিল, তবু জোর করে গম্ভীর হয়ে রইল। অমলের সপ্রতিভ ভাব একদম চলে গেছে। রীতিমতো নার্ভাস হয়ে আন্তরিকভাবে বলল, আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু আমার সঙ্গে একটু মিশলেই বুঝতে পারবেন আমার কোনো খারাপ মতলব নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মানুষ নির্লিপ্তভাবে বলল, আমি তো আপনাকে খারাপ ভাবিনি, কিন্তু এবার আমাকে কাজ করতে যেতেই হবে।
অমল মিনতি করে বলল, একটু দাঁড়ান, এমন কিছু দেরি হয়নি। মানসী বলল, অমলবাবু, এসব ভালো লাগা না লাগার ব্যাপার নিয়ে আলোচনার সময় আমার নেই। মানসী সোজা চলে গেল নিজের কাজের টেবিলে। জীবনে প্রথম কোনো একটি মেয়েকে সামনাসামনি বসে ভালো লাগার কথা বলার পর অমল এতই নার্ভাস হয়ে গেছে যে তক্ষুনি সে কাজে ফিরে যেতে পারল না। তাকে বাথরুমে ছুটতে হলো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস বেঁচে থাকার নেশা এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি দুটি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।